ইরানের হামলায় উপসাগরীয় প্রায় প্রতিটি দেশে চলছে অস্থিরতা। বেশ কয়েক দফা আক্রান্ত হয়েছে কাতারের বহু অবকাঠামো। অনেকটা অনিশ্চিত জীবনযাপন করছেন প্রবাসী বাংলাদেশিরাও। এই বিষয়ে কথা বলতে যোগ দিচ্ছেন প্রবাসী তরুণ ব্যবসায়ী মেহেদী হাসান। মেহেদী, আপনাকে আবারও স্বাগত স্টার নিউজে। শুরুতে যে প্রশ্নটা করতে চাই, নিরাপত্তা নিয়ে কাতার সরকারের নেওয়ার নির্দেশনাগুলো আগের মতোই কি বহাল আছে কিনা? কাতারের প্রধান চিহ্নিত বিপজ্জনক এলাকা কোনগুলো, সেগুলো সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দেবেন। সেখানে বসবাস করা প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা কেমন? ধন্যবাদ স্টার নিউজকে। আমি আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের যে প্রবাসী পরিবারগুলো বাংলাদেশে আছে তাদেরকে আমি বলতে চাই, কাতারের যেই বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে সরকারের যে ভূমিকা এটা আসলে প্রশংসনীয়। তারা প্রতিনিয়ত তাদের নাগরিকদেরকে তারা ইমার্জেন্সি অ্যালার্টের মাধ্যমে সতর্ক করে থাকছে। মিডিয়া, প্রেসের মাধ্যমে এবং প্রশাসনের মাধ্যমে তারা তাদের নাগরিক এবং রেসিডেন্টসদের তারা সবসময় সতর্ক করে থাকছে। এবং সেই সাথে কাতারে এখনো পর্যন্ত কোনো নাগরিক এবং বাসিন্দাদের হতাহতের ঘটনা আমরা এখনো পর্যন্ত দেখিনি বা শুনিনি। তবে প্রতিনিয়ত কাতারের উপরে যে হামলা চলমান রয়েছে ইরান থেকে, এটা দু একদিন পর পর আমরা দেখতে পাচ্ছি কখনো কম কখনো বেশি, তবে হামলা অব্যাহত রয়েছে। উদ্বেগের বিষয় এটা যে বাংলাদেশের যে একটা বড় সংখ্যা কাতারে যারা ফ্রিল্যান্সিং ভিসাতে কাজ করে বলে আমরা বলতেই পারি, সেই সংখ্যাটা কিন্তু আপনার আমেরিকান বেজের আশেপাশে বসবাস করে বেশি। কারণ ওইদিকে হচ্ছে লিবার এরিয়াদের ক্যাম্পগুলো, ওই অঞ্চল, এই অঞ্চলের নামটা হচ্ছে আবু নাখলা বা সানায়া অঞ্চল যেটাকে বলে থাকে। তো আপাতত বাংলাদেশের যে নাগরিকরা আছে তাদের আমাদের অ্যাম্বাসি থেকেও বিভিন্নভাবে সতর্ক করা হচ্ছে। তবে আমরা এখানে যারা আছি বাংলাদেশিরা, তারা আসলে একটা অনিশ্চিত একটা জীবনযাপনের মধ্যে দিয়ে যাচ্ছি। কারণ আমরা জানি না যে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। এবং সেই সাথে এইখানকার মানুষদের একটা বড় সংখ্যা যেটা এখন বর্তমানে কর্মহীন অবস্থায় চলে এসেছে, এবং এর একটা বড় প্রভাব বাংলাদেশের রেমিটেন্সে পড়বে বলে আমিও এটা মনে করছি। মেহেদী, আপনি নিজে ব্যবসার সাথে জড়িত। বহু বাংলাদেশি ফুড ডেলিভারি এবং ড্রাইভিং পেশায় নিয়োজিত আছে, আমরা জানি। যুদ্ধকালীন এই সংকটে তাদের বর্তমান অবস্থা আসলে ঠিক কেমন, মানে সেখানে বাস্তবিক অবস্থা সম্পর্কে একটু ধারণা চাচ্ছি। আর আমরা যতটুকু জানি আমদানি সম্ভবত ব্যাহত আছে, এই কারণে কি বাজারে খাদ্যপণ্যের সংকট দেখা দিয়েছে কিনা সেটাও যদি একটু জানাতেন। হ্যাঁ, যদি আমি আপনাকে বলি যারা আমাদের বাংলাদেশি যে নাগরিকরা কাতারে ফুড ডেলিভারি কাজের সাথে সম্পৃক্ত, তারা আগের মতো করে আসলে কাজ করতে পারছে না। কারণ এইখানকার অনেক রেস্টুরেন্ট, রেস্তোরাঁ, ছোট বড় হোটেল, তাদের কর্মব্যস্ততা অনেক অংশে কমে গেছে। কারণ মানুষ আগের মতো বের হচ্ছে না। তবে ইদানিং কিছুটা স্বাভাবিক পরিবেশ দেখা যাচ্ছে। তাদেরও কর্মে ফিরতে দেখা যাচ্ছে। এবং আপনাকে যদি আমি বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকাণ্ড সম্পর্কে বলি, আপনি অবাক হবেন। সেটি হচ্ছে বর্তমানে কাতারে এই মার্চের শুরু থেকে আজকে পর্যন্ত ৩০০ টনের মতো খাদ্য কাতারে নতুন করে এসেছে। এবং নতুন করে খাদ্যের কোনো সংকট কাতারে নেই। এবং আপনি জেনে অবশ্যই খুশি হবেন, কাতারে এই একটা সংকটময় পরিস্থিতিতেও কোনো ধরনের কোনো পণ্যের ১ পয়সা পর্যন্ত দাম এরা বৃদ্ধি করেনি, তেল ব্যতীত। এবং প্রতিনিয়ত এখানকার মানুষকে সরকার সচেতন করছে, আপনার প্রয়োজনের অধিক কিছু যেন কেউ ক্রয় না করে। এবং এখানকার একটি কোম্পানি তারা আংশিক দাম বৃদ্ধি করার কারণে তাদেরকে ১০ লক্ষ রিয়াল জরিমানা করেছে এখানকার বাণিজ্য মন্ত্রণালয়, এবং তাদেরকে ১ মাসের বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সাথে এখানকার বাসিন্দারা এখন মোটামুটি বলা চলে স্বাভাবিক জীবনযাপনে আস্তে আস্তে করে ফিরছে। তবে তাদের দুশ্চিন্তার মাত্রা আগের মতোই রয়েছে বলা চলে। জনাব মেহেদী হাসান, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আপনি বেশ বিস্তারিতভাবেই জানাচ্ছিলেন। আমাদেরও প্রত্যাশা কাতারে এবং মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা সেটি শিথিল হোক, এবং আপনার মতো যারা প্রবাসী বাংলাদেশিরা আছেন তাদের মধ্যেও স্বস্তি ফিরুক। অনেক ধন্যবাদ আপনাকে।